কখনো ভেবেছো কি কাঁচা মাংস নিয়ে যদি চলে যাওয়া হয় এক সদ্য মৃত মানুষের বাড়িতে, তবে কি হতে পারে? এরকমই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিল এক যুবক। রাতে বাজার থেকে সে মুরগির কাঁচা মাংস নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎই খবর পেল তার এক ঘনিষ্ঠ বন্ধুর বাবা মারা গেছে। বন্ধুর শোকের খবর শুনে সে আর সময় নষ্ট করেনি। সাথে থাকা মাংস গাড়ির ডিগ্গির মধ্যে নিয়ে সে ছুটে গিয়েছিল সেই বাড়িতে। সেখানে পৌঁছানো মাত্রই চারপাশে তৈরি হয় অদ্ভুত এক পরিবেশ। শোক, কান্না আর মৃত্যুর নিস্তব্ধতায় ঘেরা সেই বাড়ি। কিন্তু সেদিন সে বুঝতে পারেনি এই ঘটনাই তার জীবনে এক ভয়ালো মোড় হয়ে দাঁড়াবে। কারণ সেই রাত থেকে তার চারপাশে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। দরজায় অদ্ভুত শব্দ, ঘুমের মধ্যে শ্বাসরুদ্ধ করা চাপ, আর সবচেয়ে ভয়ঙ্কর, তার নিজের রুমমেট হঠাৎ করে আচরণ করতে থাকে একেবারে অচেনা, যেন কোনো অদৃশ্য শক্তি ওকে কবজা করে নিয়েছে। ঘটনাটা আমাকে পাঠিয়েছে সৌভিক, এবং এটা ওর নিজের সাথে ঘটা ঘটনা। তো 2017 সালে সৌভিক এক বেসরকারি কোম্পানিতে মালদায় সেলস ম্যানেজারের চাকরি পায়। সেই কারণে তাকে জলপাইগুড়ি থেকে মালদা শিফট হতে হয়। সেখানে গিয়ে একটা ভাড়া বাড়ি ঠিক করে এবং তার সাথে তার এক রুমমেট ছিল। সেও কিন্তু তাদের কোম্পানির অন্য একটি ডিপার্টমেন্টে চাকরি করত। ওর নাম ছিল শুভম। তাদের দুজনের একসঙ্গে থাকার কারণ হলো যাতে ঘর ভাড়া বেশি দিতে না হয়। এবার তারা সেখানে থাকছে মোটামুটি 1 বছর হয়ে যায়। এই 1 বছরে সৌভিকের সাথে আশেপাশের লোক বা প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। সৌভিক না মানুষের সাথে ভালোভাবে মিশতে পারত। তো সৌভিক যখন অফিস থেকে ফিরত, তাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা চায়ের দোকান ছিল। সেই দোকানে সৌভিক রোজ চা খেত, আর সেখানকার কিছু ছেলের সাথে তার ভালো বন্ধুত্ব হয়। এবার সেখানকার এক বন্ধুর বাবার মুদিখানার দোকান ছিল। সৌভিক বা তার রুমমেট শুভম ওনার দোকান থেকে মাসের যে মুদির বাজারগুলো লাগে সেগুলো করত। সৌভিক যখন ওই মুদিখানার দোকানে যেত, তখনই ওই মুদিখানার দোকানের মালিক সৌভিকের সাথে না মন খুলে গল্প করত। দেখবে এরকম অনেক লোক থাকে যে গল্প করার যদি ভালো সঙ্গী পেয়ে যায় তাহলে সে সুখ দুঃখের গল্প করতে থাকে। এদিকে শুভম নামে ছেলেটি ও না অতটা মিশত না কারোর সাথে। কিছু মানুষ আছে যারা নাকি একা থাকতে বেশি ভালোবাসে, ঠিক সেরকম ছিল শুভম। যাই হোক, এইভাবে চলছিল সবকিছু। এবার গান্ধী জয়ন্তীর আগের দিন সন্ধ্যাবেলা শুভম সৌভিককে বলে যে কাল তো অফিস ছুটি, তাই আজ রাতে অফিস থেকে ফেরার পথে তুই মুরগির মাংস কিনে নিয়ে আসিস, আমি পেঁয়াজ রসুন কেটে রাখবো। তখন রাত্রি 9টা বাজে। সৌভিক বাজারে যায় মুরগির মাংস কিনতে, এবং মাংসটা কিনে বাইকের ডিগ্গির মধ্যে রেখে বাজার থেকে বেরোতে যাবে। তখনই না পাড়ার একটা ছেলে সৌভিককে ফোন করে আর বলে যে প্রদীপের বাবা মারা গেছে। এবার প্রদীপের বাবা হলো সেই ব্যক্তি যার দোকান থেকে সৌভিক বা শুভমরা মুদির জিনিস কিনত। তো এটা শুনে সৌভিক বাইক স্টার্ট করে প্রদীপের বাড়িতে চলে যায়। এবার যখন সৌভিক প্রদীপদের বাড়ির সামনে পৌঁছালো, তো দেখে সেখানে অনেক লোকের ভিড়। আসলে প্রদীপের বাবা তো একজন মুদিখানার দোকানের মালিক ছিল, তো ওনার দোকান থেকে পাড়ার অনেক মানুষই আর কি জিনিসপত্র কিনতেন। এবার যখন শুনলে যে উনি মারা গেছে, তখন তো সবাই শোকাহত হয়। তাই পাড়ার যে আরও যে লোকজন ছিল বা আরও যে চেনা জানা যারা লোকজন আছে, তারা প্রদীপের বাড়ির সামনে আর কি ভিড় করে। প্রদীপদের বাড়িটা ছিল দোতলা, আর তাদের বাড়ির গেটের ভিতর ঢুকেই না সামনে অনেকটা স্পেস। এবার এত লোকজন যে প্রদীপের বাবাকে শেষ দেখা দেখতে এসেছে, তারা তো অনেকেই বাইক সাইকেল এইসব নিয়ে এসেছে, এবং ওই গাড়ি বাইক সাইকেল যেগুলো ছিল সেগুলো প্রদীপদের বাড়ির গেটের ভেতরে ফাঁকা জায়গাটার মধ্যে রাখে। তাই সৌভিক যখন নাকি পৌঁছালো, ও নিজের বাইকটা সেখানে রাখে। তো বাড়ির সামনে তো সে সময় অনেক লোক ছিল। তাদের কাছ থেকে সৌভিক জানতে পারে প্রদীপের বাবার দুপুর থেকেই শরীরটা ভালো লাগছিল না। এরপর বিকালে থেকে তিনি ঘুমান, আর ঘুমের মধ্যে স্ট্রোক করেন। তারপর তো বাড়িতে ডাক্তার দেখা হয়। ডাক্তার দেখে বলে দেন যে উনি মারা গেছে। সৌভিক সেদিন অফিসে মিটিংয়ে ব্যস্ত ছিল, আর যে ঘরে মিটিং হতো সেই ঘরে না ফোনের নেটওয়ার্ক ঠিকমতো কাজ করতো না। তাই সৌভিককে কয়েকবার ফোন করে তাদের পাড়ার কিছু বন্ধু, এবং নেটওয়ার্ক না থাকায় তারা তখন জানাতে পারেনি সৌভিককে। এরপর সৌভিক প্রদীপের বাবাকে শেষ দেখা দেখতে ওদের বাড়িতে ঢোকে। প্রদীপদের তো বাড়িটা ছিল দোতলা। এবার সৌভিক সিঁড়ি দিয়ে উঠে প্রদীপদের ঘরে ঢোকে। সেখানে তার বাবার মৃতদেহটা মেঝেতে রাখা ছিল, আর বাড়ির লোক তো কান্নাকাটি করছে।
এবং প্রদীপের বাবার মৃতদেহর পাশে ধূপকাঠি জ্বালানো ছিল। তো সৌভিক প্রদীপের বাবাকে নমস্কার করে সাইডে গিয়ে দাঁড়ায়, আর ঠিক সেই মুহূর্তে ইলেকট্রিক চলে যায় আর গোটা ঘর অন্ধকার। বাড়ির লোক বলছে যে ইনভার্টার চলছে না কেন। তাদের বাড়িতে কিন্তু ইনভার্টার ছিল, কিন্তু সেটা সেই সময় কাজ করছিল না। এবার একটা বিষয় খেয়াল করো, একটা মৃতদেহ ঘরে রাখা, গোটা ঘর অন্ধকার এবং বাড়ির নিচে সৌভিকের গাড়িতে কাঁচা মাংস রাখা। যাই হোক, এই পরিবেশটা 2 থেকে 3 মিনিট স্থায়ী হয়, কারণ মৃতদেহের পাশে সে সময় মোমবাতি জ্বালিয়ে দেয় কিছু মহিলা। সৌভিক আরও কিছুক্ষণ সেখানে দাঁড়ায়। তখনও না ইলেকট্রিক এসেছে, না তাদের ইনভার্টার ঠিক হয়েছে। এবার না সৌভিকের সেখানে কেমন যেন মনে হতে থাকে, মানে তার অস্বস্তি লাগছিল। তো সৌভিক প্রদীপের সাথে দেখা করে তাদের ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। হঠাৎ মনে হলো একটা ঠান্ডা হাওয়া ওর শরীর স্পর্শ করলো। হাওয়াটা যখন ওর গায়ে লাগলো, তখন 1 থেকে 2 সেকেন্ডের জন্য সৌভিক সেখানে দাঁড়ায়। তারপর আবার নিচে নেমে একটা চেনা জানা লোকের সাথে কথা বলতে বলতে গেটের বাইরে গিয়ে দাঁড়ায়। আর চারদিক তো সে সময় অন্ধকার। সৌভিক রাস্তা থেকে একটা জিনিস খেয়াল করলো, সৌভিকের বাইকটা তো প্রদীপদের বাড়ির ভেতরে রাখা, মানে তাদের বাউন্ডারি ওয়ালের ভেতরে রাখা। তো সৌভিক খেয়াল করলো যে একটা লোক বাইকের সামনে দাঁড়িয়ে আছে, আর লোকটা কিন্তু বাইকের যে ডিগ্গিটা যেখানে আছে ঠিক ওই জায়গাটা দাঁড়িয়ে আছে। সে সময় তো ইলেকট্রিক ছিল না, চারদিকে অন্ধকার, তো লোকটির মুখ সৌভিক ভালো করে দেখতে পারেনি। আসলে তো অন্ধকার, আর সেই সময় লোকটা একভাবে না ওখানে দাঁড়িয়ে আছে। এবার সৌভিক একটা জিনিস চিন্তা করলো, যদি কোনো লোক অন্ধকারে দাঁড়ায় তাও তো একটা তার মুখের গঠন বোঝা যায়, কিন্তু ওই লোকটির কোনো কিছুই বোঝা যাচ্ছিল না, মানে একদম ব্ল্যাঙ্ক। দেখে মনে হচ্ছে একটা কালো একটা ছায়ার মতন কেউ দাঁড়িয়ে আছে। এবার সৌভিক যে লোকটির সঙ্গে কথা বলছিল রাস্তায়, তার সঙ্গে কথা বলছে আর বারবার করে না তার বাইকের সামনে তাকাচ্ছে ওই লোকটির দিকে। সৌভিক ভাবছে কে লোকটি এইভাবে দাঁড়িয়ে আছে। লোকটি কিন্তু মানে একদম একভাবে দাঁড়িয়ে আছে, মানে দেখে মনে হচ্ছে কোনো একটা খাম্বা যেরকম দাঁড়িয়ে থাকে একদম ওরকম, একটুও নড়ছিল না। তো সৌভিক বাড়ি ফেরার জন্য যেই নাকি বাইকের সামনে গেল, অমনি দেখলো লোকটি তার বাইকের সামনে থেকে উধাও। মানে এটা কিন্তু সেকেন্ডের মধ্যে ঘটলো। সৌভিক রাস্তা থেকে দেখলো তার বাইকের সামনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু যে সেই প্রদীপের গেট দিয়ে ঢুকলো তখনই দেখলো সেই লোকটি তার বাইকের সামনে নেই। এটা না দেখার পর সৌভিক না একটু ঘাবড়ে যায়। তারপর কাউকে কিছু বলেনি, আর বলবেই বা কী করে, সবাই তো শোকাহত প্রদীপের মৃত বাবাকে দেখতে এসেছে, এই পরিস্থিতি তো কাউকে এসব বলা যায় না। যাই হোক, সৌভিক বাইক স্টার্ট করে বাড়ির দিকে রওনা দেয়। এবার বাইক যখন চালাচ্ছিল তখন না ওর খুব ঠান্ডা লাগছিল। মনে হচ্ছে শীতকালে রাস্তায় বেরোলে ঠান্ডা হাওয়া গায়ে লাগলে যেরকম অনুভব হয় সেরকম মনে হচ্ছিল সৌভিকের। আরও একটা বিষয় হলো, প্রদীপের বাড়ি থেকে সৌভিকের ভাড়া বাড়ি মাত্র 5 মিনিট লাগে যেতে, কিন্তু সৌভিক প্রায় 30 মিনিট ধরে বাইক চালিয়ে যাচ্ছে আর নিজের বাড়ি খুঁজে পাচ্ছে না। সৌভিক এই রাস্তা ওই রাস্তা ঘুরে যাচ্ছে, তাও তার বাড়িটা খুঁজে পাচ্ছে না। এরপর রাস্তায় না একটা লোককে দেখে, আর সৌভিক জিজ্ঞেস করে যে দাদা শ্যান্নাল বাড়িটা কোন দিকে। তখন ওই লোকটি বলল, ওই যে আগে যে গলিটা গিয়েছে ওই গলিতে ঢুকে প্রথম 3টা বাড়ির পরেই আপনার শ্যান্নাল বাড়ি। এবার শ্যান্নাল বাড়িটা হলো সৌভিকরা যার বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির মালিককে সবাই শ্যান্নাল বাবু বললে চেনে। যাই হোক, সৌভিক তারপর কোনোভাবে তার নিজের বাড়িটা খুঁজে পায়। সৌভিক কিন্তু এই বাড়ির সামনে দিয়েই কিন্তু আরও কয়েকবার গিয়েছে, তখন কিন্তু নিজের বাড়িকে খুঁজে পায়নি। এবার বাড়িতে ঢুকেই দেখে যে শুভম আর কি ওয়েট করছে সৌভিকের জন্য। সৌভিক তখন শুভমকে কাঁচা মাংসটা দিয়ে বলল, এই নে রান্না কর, আর আমি স্নান করে আসি। এটা বলে না সৌভিক স্নান করতে চলে যায়। স্নান যখন করছিল তখন সৌভিকের শরীরটা কেমন যেন লাগছিল, মানে গা গোলাচ্ছে, অস্থির লাগছে, আর একটা কেমন যেন গন্ধ ওর নাকে লাগছে। সেই গন্ধটা হলো ধূপকাঠির গন্ধ, যা প্রদীপের মৃত বাবার সামনে রাখা হয়েছিল। এবার সৌভিক বাথরুম থেকে স্নান করে বের হয়, আর দেখা যায় শুভম কাঁচা মাংসটা কড়াইতে তখন চাপাবে, মানে তখনও আর কি রান্না করেনি। তো সৌভিক বলল যে আমার শরীরটা না ভালো লাগছে না, হয়তো গ্যাস হয়েছে, তাই আমি ডাল সিদ্ধতে ভাত খাবো। তখন শুভম বলছে যে এতগুলো কাঁচা মাংস কি আমি একা খাবো নাকি। সৌভিক তখন বলল, তুই যতটা পারবি খা, আর বাদবাকি কাঁচা মাংস তুই ফ্রিজে রেখে দে, তো আগামীকাল আর কি খাওয়া যাবে। এরপর সৌভিক শুভমকে তখন জানায় যে যার দোকান থেকে মুদির সামগ্রী আনতো সেই কাকু স্ট্রোক করে মারা গেছে, কিন্তু সৌভিক এটা জানায় না যে তার সাথে কি কি ঘটেছে। মানে
ওই প্রদীপের বাড়িতে যে একটা মানুষকে সে তার বাইকের সামনে দেখেছে, বা ওখান থেকে বাড়ানোর পর যখন সে বাড়ি ফিরছিল তার নিজের বাড়ি খুঁজে পাচ্ছিল না, এই ঘটনাগুলো কিন্তু তখন শুভমকে জানায়নি। যাই হোক, এরপর সৌভিক প্রেসার কুকারে ডাল সিদ্ধ করে ভাত দিয়ে খেয়ে শুয়ে পড়ে নিজের ঘরে। তাদের দুজনের না দুটো আলাদা রুম ছিল। এবার সৌভিক যখন শোয় তখনও না শুভমের খাওয়া হয়নি, ও তখন ফোনে কারোর সাথে কথা বলছিল। এরপর তো যাই হোক সৌভিক ঘুমিয়ে পড়ে। মোটামুটি রাত্রি 3টার দিকে সৌভিকের না কেমন যেন অস্বস্তি আবার লাগতে থাকে। ওর মনে হচ্ছে যে ওর বুকের উপর কেউ যেন বসে আছে, আর তার জন্য ও নিঃশ্বাস নিতে পারছে না। হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, আর সাথে সাথে না একটা গন্ধ পায়, আর সেই গন্ধটা হলো ধূপকাঠির গন্ধ, যা প্রদীপের মৃত বাবার পাশে রাখা ছিল। ওই ধূপকাঠির গন্ধটা সৌভিক রাতেবেলা আবার পায়। সৌভিকের না সেই গন্ধে মাথা ব্যথা করতে থাকে, তাই সে বিছানা থেকে উঠে মাঝের যে ডাইনিং হল ছিল সেখান থেকে গিয়ে বাথরুমে যায় আর মুখ হাত ধোয়। এবার বাথরুম থেকে বেরোনোর পর খেয়াল করলো যে শুভম যে টেবিলে বসে খাবার খেয়েছে সেই টেবিলে মাংসের কড়াইটা রাখা, সেটার মধ্যে তো ঝোলগুলো পড়ে আছে, এবং ভাত যে খেয়েছে সেই ভাত টেবিলের ওপর ছড়িয়ে আছে। মানে দেখেই মনে হচ্ছে অনেক দিন ধরে শুভম খেতে পায়নি, তাই এত নোংরা করে খেয়েছে, আর সেটা পরিষ্কারও করেনি। সৌভিক ভাবলো এখন থাক, কাল সকালে ওকে বলবো এইভাবে ঘর নোংরা করতে না। এরপর সৌভিক যখন ডাইনিং হল থেকে নিজের ঘরের দিকে যায় তখন ওর 1 সেকেন্ডের জন্য মনে হলো শুভমের ঘরের দরজার সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে। সৌভিক সেদিকে তাকায় আর দেখে কিছুই নেই। তারপর আবার সে নিজের ঘরে ঢুকে শুয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সৌভিক দেখে যে শুভম তখনও ঘুমে থেকে ওঠেনি। ওর ঘরের মধ্যে যে দরজাটা আছে সেই দরজাটা না খোলা, আর ঘরের ভেতরটা অন্ধকার। মানে শুভম তো ঘুমের থেকেই ওঠেনি, তাই জানলাগুলো খোলেনি, তার জন্য ঘরের ভেতরটা তখনও অন্ধকার ছিল। আর সেই সময় সকাল 1:30 বাজে। এবার সৌভিক গতকাল শুভম যে খেয়ে এটোর বাসনগুলো রেখে দিয়েছে সেটা না মাজছে আর পরিষ্কার করছে, এবং শুভমকে ডাকছে যে তাড়াতাড়ি ওঠ, অনেক বেলা হয়ে গেছে। তারপর সৌভিক মুখ হাত ধুয়ে ফ্রিজে দুধ রাখা ছিল সেটা বের করে গরম করে খাবে, এই ভেবে যখন ফ্রিজ খুলল তখন তার মনে না একটা খটকা লাগলো যে গতকাল শুভমকে তো বলা হয়েছে যে কিছু কাঁচা মাংস ফ্রিজে রাখতে, সেই মাংসগুলো গেল কোথায়? মানে শুভম যতটা খাবে বাকি কাঁচা মাংস তো ফ্রিজে রাখবে, কিন্তু সেই কাঁচা মাংস ফ্রিজে নেই। এবার সৌভিক ভাবছে শুভম কি মাংসগুলো ফেলে দিল নাকি, আর ফেলবেই বা কেন? তো সৌভিক শুভমের ঘরে যায় ওকে ডাকতে। ওর ঘরে ঢুকে লাইটটা জ্বালায় আর দেখে শুভম মেঝেতে শুয়ে আছে, এবং মেঝেতে ওর চারপাশে মাংসের ঝোলের ছড়াছড়ি। এবার সৌভিক ভয় পেয়ে যায়, ভেবেছে হয়তো শুভম হয়তো কোনো কারণে পড়ে অজ্ঞান হয়ে আছে। তো শুভমকে না ডাকতে থাকে, ঢাকিয়ে ঢাকিয়ে মানে ডাকছে। তখন বুঝতে পারলো শুভম মানে ঘুমে একদম বিভোর হয়ে আছে। এরপর সৌভিক শুভমের ঘরের যে জানলাগুলো ছিল সেগুলো না খুলে দেয়। এবার জানলাটা খুলে যখন পেছনে ঘুরেছে তখন দেখে শুভম মেঝে থেকে উঠে আর কি বসে আছে, মানে আগে শুয়েছিল মেঝেতে, এখন মেঝের উপর বসে আছে। তো সৌভিক ওকে বলে, কিরে তুই কি নেশা করছিস নাকি গতকাল? মানে সৌভিক ভেবেছে ও হয়তো কোনো নেশা করেছে, কারণ হচ্ছে ছুটি আছে আজকে, গান্ডি বার্থডে বলে আজকে তো অফিস ছুটি, তাই ভেবেছে যে রাতেরবেলা হয়তো কোনো ড্রিঙ্ক করেছে। ওরা মাঝে মাঝে আর কি এরকম ড্রিঙ্ক করতো। তো গতকালের তো মানে সৌভিকের শরীরটা ভালো লাগছিল না, তাই সে ড্রিঙ্ক করেনি। তো সৌভিক ভেবেছে শুভম হয়তো একা একা ড্রিঙ্ক করেছে। এবার শুভম কিন্তু একভাবে বসে আছে চুপচাপ, আর একভাবে তাকিয়ে আছে, কোনো কথা উত্তর দিচ্ছে না। তারপর সৌভিক বলছে, তুই গতকাল রাতে এইভাবে নোংরা করে খাবারগুলো খেয়েছিস, আমি সব বাসনগুলো মেজেছি, এবার তুই ঘরটা পরিষ্কার কর, আর আমার একটা কাজ আছে, আমাকে বাইরে যেতে হবে। এবার যখন এই কথাটা বলল তখন শুভম মেঝে থেকে উঠে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এবার সৌভিক শুভমকে জিজ্ঞেস করলো যে গতকাল যে কাঁচা মাংস তোকে রাখতে বললাম ফ্রিজে, তুই কি সেটা ফেলে দিয়েছিস নাকি? তখন শুভম ধীর গলায় বলল, আমি ওটা খেয়ে ফেলেছি। সৌভিক ভাবছে যে শুভম ইয়ার্কি মারছে, কারণ 1.5 কেজি মাংস এক রাতে একা খাওয়া সবার পক্ষে সম্ভব না। আর সৌভিক জানতো যে শুভম খেতে ভালোবাসে, তাই বলে এরকম না যে সে লিমিট ছাড়া খাবার খাবে। সৌভিক তখন শুভমকে আরও বলল, তুই বিছানা থেকে ওঠ আর তোর ঘরটা পরিষ্কার কর, মানে মেঝেতে তো মাংসের ঝোল পড়ে আছে, সেগুলো মুছতে বলল। এবার সৌভিক তো আর জানে না যে শুভমের কিছু একটা হয়েছে, ও তো বুঝতেই পারছে না। শুভম কিন্তু তখনও কিন্তু চুপচাপ, কোনো উত্তর নেই, ও চুপচাপ আর কি বিছানার মধ্যে যে শুয়েছে তো শুয়ে আছে।
এবার সৌভিকও নিজের মতো করে স্নান করে সকালে খাওয়া দাওয়া খেয়ে নিজের কোনো পার্সোনাল কাজে বের হয়, আর শুভমকে বলে যে আমার না ফিরতে রাত হবে। শুভম কিন্তু তখনও কোনো উত্তর দেয় না। এরপর সৌভিক রাত 8টার দিকে তার নিজের বাড়িতে ফেরে। এবার যখন নাকি সে ফিরছিল, যখন তার বাড়ি থেকে মোটামুটি 100 মিটার দূরে, তখন সৌভিক একটা জিনিস দেখে। সেটা হলো যে একটা লোক তাদের বাড়ির গেট খুলে ভেতরে ঢুকলো, আর লোকটা ছিল গেঞ্জি পরা, মানে সাদা রঙের একটা গেঞ্জি আর লুঙ্গি পরা। তো সৌভিক ভেবেছে যে তাদের বাড়িতে কেউ এসেছে। এবার যখন নাকি সৌভিক বাইক চালিয়ে যখন তাদের গেটের সামনে আসলো, তখন কিন্তু লোকটাকে দেখা গেল না। মানে 100 মিটার দূরত্বে ছিল সৌভিক। ওর বাইক চালিয়ে ওর বাড়ির সামনে আসতে কতক্ষণ লাগবে? হার্ডলি 5-6 সেকেন্ড লাগবে। ওই 5-6 সেকেন্ডের মধ্যে লোকটিকে আর খুঁজে পেল না। মানে তাদের গেট খুলে না কিছুটা স্পেস আছে। এবার কয়েক সেকেন্ডের মধ্যে লোকটি যে কোথায় চলে গেল সেটা না সৌভিক আর বুঝতে পারল না। সৌভিক ভেবেছে যে তাদের হয়তো বাড়িওয়ালার ঘরে কেউ এসেছে, তাই এটা নিয়ে অতটা মাথামারি করেনি। এবার সৌভিক তার নিজের ঘরে ঢোকে, আর ঘরে ঢুকেই দেখে যে শুভম যেভাবে শুয়ে আছে ঠিক ওইভাবে এখনও শুয়ে আছে। ঘরটা তখনও নোংরা। আর না শুভমের ঘরে তো ঢোকাই যাচ্ছে না, প্রচণ্ড বাজে দুর্গন্ধ। কারণ সকাল থেকে মাংসের ঝোলগুলো পড়ে আছে, ওগুলো তো পচে প্রচণ্ড বাজে দুর্গন্ধ বেরোচ্ছে। এবার সৌভিক তো প্রচণ্ড রেগে যায়, শুভমকে প্রচণ্ড ধাওয়া মারে, কিরে তুই কি করছিস? সকাল থেকে তোকে ডেকে যাচ্ছি, তোর কোনো হুঁশ নেই, জ্ঞান নেই, এইভাবে নোংরা করে রাখছিস ঘরটা। শুভম না কোনো উত্তর দেয় না। তো যাই হোক, এরপর সৌভিক তার নিজের ঘরে গিয়ে আর কি ড্রেস চেঞ্জ করতে থাকে। ড্রেস চেঞ্জ করে যখন বাইরে আসলো, তখন দেখে শুভম ওই ডাইনিং টেবিলটার মধ্যে বসে আছে। মানে তাদের ডাইনিং রুমে একটা ছোট ডাইনিং টেবিল আছে, সেখানে বসে আছে। এবার ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে ও সারা রাত ঘুমায়নি। মানে ও নিজের মুখটাও ধোয়নি, স্নানও করেনি। এটা দেখে সৌভিক ওকে বলল যে কিরে তোর কি জ্বর ঠর এসেছে নাকি? কারণ শুভমের চোখগুলো না লাল হয়েছিল। সৌভিক তখন ভাবলো যে শুভমের তো একটা গার্লফ্রেন্ড আছে, হয়তো ওর সাথে কোনো ঝামেলা হয়েছে, তাই শুভম এরকম মনমরা হয়ে আছে। এরপর তো যাই হোক সৌভিক আর কিছু বলেনি। ও নিজের মতন রান্নাবান্না করে খেয়ে দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। আর শুভম তখন সেই ডাইনিং টেবিল থেকে উঠে নিজের ঘরে গিয়ে দরজাটা আর কি বন্ধ করে দেয়। এবার সৌভিক দেখে যে ওর মোবাইলে শুভমের গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ এসেছে, আর বলছে যে দাদা শুভম ঠিক আছে। সৌভিক তখন লিখে পাঠায় যে তোমরা কি নিজেদের মধ্যে ঝগড়া করেছো? তখন ওই মেয়েটি হোয়াটসঅ্যাপ কল করে সৌভিককে জানালো গতকাল রাতে ফোনে যখন কথা বলছিলাম শুভমের সাথে, তখন ও না একটু অদ্ভুতভাবে কথা বলছিল। মানে শুভম ফোনে কথা বলতে বলতে বারবার খালি অন্যমনস্ক হয়ে যাচ্ছে। এরপর শুভম যখন কথা বলছিল, তখন ওর পাশ থেকে একটা লোকের গলার আওয়াজ পাই। শুভমকে আমি জিজ্ঞেস করি যে কে কথা বলছে তোমার পাশ থেকে? ও বলছে যে কোথায়, কেউ নেই তো আমার পাশে, কিন্তু আমি স্পষ্ট শুনেছি যে কেউ কথা বলছিল, আর গলার আওয়াজটা ছিল একটু কর্কশ ধরনের। তারপর ও আমার ফোনটা কেটে দেয়। ওকে তো আমি অনেকবার ফোন করি, আর আমার ফোনটি ধরেনি। তারপর সৌভিকও বলল যে আজ সকাল থেকে না শুভমের স্বভাবটা কেমন যেন অন্যরকম লাগছে। মানে শুভম যা যা করেছে সেটা সৌভিক ওই মেয়েটিকে জানায়। এরপর তারা কিছু কথাবার্তার পর তারপর ফোনটি রেখে দেয়। এবার যখন এই সৌভিক ফোনটা রাখলো, ঠিক সেই মুহূর্তে শুভমের ঘর থেকে না একটা জোরে দরজা বন্ধ করার আওয়াজটা আসে। আওয়াজটা এতটাই জোরে ছিল, সৌভিক চমকে ওঠে। সৌভিক ভাবলো যে শুভম হয়তো পড়ে গেছে। সে তাড়াতাড়ি উঠে মাঝের ঘরের লাইটটি জ্বালিয়ে শুভমের ঘরে ঢোকে। এবার কিন্তু শুভমের ঘরের দরজাটা কিন্তু খোলা ছিল। মানে এর আগে কিন্তু ও বন্ধ করে নিজের ঘরে ঢুকে শুয়ে পড়ে, কিন্তু যখন নাকি সৌভিক গেল তখন ওর ঘরের দরজাটা খোলা। এবার ওর বন্ধ ঘরে যখন ঢুকলো সৌভিক, তখন একটা ভয়ানক দৃশ্য দেখে। ও দেখলো শুভম খাটে লম্বা হয়ে শুয়ে আছে, আর না জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর ঠিক ওর মাথার পেছনে একটা লোক দাঁড়িয়ে আছে, আর ওই লোকটি সেই সাদা স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরা। এটা দেখে তো প্রচণ্ড ভয় পেয়ে যায় সৌভিক। ও কোনোভাবে ঘর থেকে বাইরে বেরিয়ে বাড়ির মালিককে ডাকতে থাকে জোরে জোরে চিলিয়ে। এবার তো বাড়ির মালিক আর তার ছেলে এত রাতে যখন ডাকছে, তো তারাও দৌড়ে দৌড়ে চলে আসে যে কি হলো। তখন সৌভিক ওনাদের বলল যে শুভম কেমন যেন করছে। মানে সৌভিক যে লোকটিকে দেখেছে সেটা কিন্তু বলল না তাদের। যাই হোক, এবার বাড়ির মালিক আর তার ছেলে দৌড়ে তো শুভমের ঘরের ভেতর ঢোকে, তার পেছন পেছন সৌভিকও ঢোকে। তো ঘরের লাইটটা যখন জ্বালালো, তখন দেখলো শুভম বিছানায় শুয়ে আছে,
আর না উল্টো দিকে শ্বাস নিচ্ছে। এবার উল্টো দিকে শ্বাস নেওয়ার ফলে পেটের মধ্যে তো একটা প্রেশার পড়ে, আর যে প্রেশারটা পড়ছে না তার জন্য শুভমের পেটটা অনেকটাই নিচে নেমে যাচ্ছে, মানে এতটাই নিচে নামছে যে কোনো সাধারণ মানুষের পেট এতটা নিচে নামতে পারে না। এই জিনিসটা দেখে তো সবাই ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করে। এবার অ্যাম্বুলেন্সও তো সময় মতো চলে আসে। তারপর ধরাধরি করে শুভমকে সেই অ্যাম্বুলেন্সে তোলা হয় এবং সৌভিকও সেই অ্যাম্বুলেন্সের সাথে যায় হাসপাতালে। এবার যাই হোক, হাসপাতালে যখন যাচ্ছিল সৌভিক, তখন তার অফিসের আরও যে কয়েকজন কলিগ বা বন্ধু ছিল তাদেরকেও ফোন করে ডাকে। যাই হোক, এরপরে শুভমকে তো হাসপাতালে অ্যাডমিট করানো হয়। তো এর মধ্যে সৌভিকের যারা বন্ধু ছিল তারাও চলে আসে। তাদেরকে তখন সৌভিক বলল যে শুভমের ঘরে ও কি দেখেছে। আসলে সৌভিক যাকে দেখেছে সেটা ছিল প্রদীপের বাবা। কারণ প্রদীপের বাবা যখন দোকানে থাকতো তখন সেই স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে থাকতো, আর মুখটা একদম প্রদীপের বাবার মতো ছিল, যেটা নাকি সৌভিক একদম স্পষ্ট দেখেছে। এটা তো যখন ওর তার বন্ধুদের বলছিল না, তখন ওর হাত পা কাঁপছিল। আর কাঁপার মতনই বিষয়, মানে একজন মানুষকে তুমি দেখতে পাচ্ছ, সবসময় তার সঙ্গে গল্প করেছো, এবং হঠাৎ করে সে যখন মারা যায় তারপর তুমি তাকে দেখছো তোমারই কলিগের মাথার পিছনে দাঁড়িয়ে আছে। ভাবো জিনিসটা কতটা ভয়াবহ। এবার সৌভিক আর তার বন্ধুরা তো হাসপাতালের সামনে দাঁড়িয়ে গল্প করছিল, কথা বলছিল এই বিষয়টা নিয়ে। তখন একটা নার্স এসে তাদেরকে বলল যে তোমার বন্ধু কেমন যেন করছে। তো সবাই যায় হাসপাতালের ভিতর, গিয়ে দেখে শুভম মানে হাত পা ছড়িয়ে চিল্লা চেঁচামেচি করে আছে, আর ওর দুটা চোখ একদম লাল হয়ে আছে। মানে চোখের যে মণিটা সেটা তো ঠিক আছে কালো, কিন্তু চোখের যে সাদা পাটটা সেটা একদম লাল হয়ে আছে। তো সবাই ধরে রাখতে পারছে না, হাসপাতালের যে গার্ডরা আছে ওরা তো হাত পা ধরে রেখেছে শুভমের। শুভম তো মানে হাত পা ছড়িয়ে খালি চিল্লিয়ে যাচ্ছে, হেসে যাচ্ছে, কেমন যেন করছে। তারপর কোনো উপায় না দেখে ওর হাত পা সব বেঁধে দেয় বেডের সাথে, কারণ আশেপাশে তো আরও পেশেন্ট আছে, ওরা তো ভয় পাচ্ছিল যদি কাউকে কিছু করে ফেলে। এবার সৌভিক শুভমের বাড়িতে ফোন করে, তো শুভমের দাদা ওঠায়, তাকে সব কিছু বলা হলে শুভমের দাদা বলল ঠিক আছে আমি এখনই চলে আসছি গাড়ি নিয়ে। আর শুভমদের বাড়ি ছিল কালিয়াগঞ্জে। এবার যাই হোক, এরকম করতে করতে মোটামুটি ভোরবেলা হয়ে যায়, কারণ ঘটনাটা তো ঘটেছে রাতের বেলা, অনেকক্ষণ তারা হাসপাতালে ছিল। মোটামুটি ভোরবেলার দিকে শুভমের দুই দাদা চলে আসে এবং এসে দেখে তার ভাই এরকম আর কি রিয়্যাক্ট করছে। তখনও কিন্তু শুভম চিল্লিয়ে যাচ্ছিল। তারপর যাই হোক, সৌভিকের কাছ থেকে সব কিছু ঘটনা শুনলো তারা। তারপর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শুভমকে সেখান থেকে ডিসচার্জ করে তাকে তারা কালিয়াগঞ্জে নিয়ে যায়। এবার সৌভিক তো তার নিজের বাড়িতে ফিরে আসে, তখন মানে মোটামুটি আর কি সকাল হয়ে গেছে। এবার সে তো তার নিজের ঘরে ঢুকতেই ভয় পাচ্ছে, কারণ তার নিজের ঘরের ভেতরেই তো প্রদীপের বাবাকে দেখেছিল। তখন সে তার বাড়িওয়ালাকে সমস্ত বিষয়টা জানালো যে আমি কি দেখেছি। বাড়িওয়ালা তো প্রথমে বিশ্বাস করতে চায়নি, ভেবেছে তোমরা রাত্রেবেলা উল্টাপাল্টা খেয়েছো আর উল্টাপাল্টা খেয়ে তোমরা এরকম করছো। কিন্তু শুভম ওনাকে না ভালোভাবে আর কি বোঝায়, মানে কনভিন্স করে নেয় যে কিছু একটা ভয়ানক জিনিস ঘটেছে। তারপর বাড়িওয়ালা বলল যে আমার একজন চেনা জানা তান্ত্রিক আছে, আমি ওনাকে তাহলে ফোন করে ডাকছি। তো ওনাকে যখন ফোন করা হলো তান্ত্রিককে, তান্ত্রিক বলল যে আমি 1 ঘন্টার মধ্যে চলে আসি। তান্ত্রিকের বাড়ি তাদের বাড়ি থেকে বেশি দূর ছিল না। যাই হোক, 1 ঘন্টার মধ্যে তান্ত্রিক চলে আসে। এবার সৌভিকের সাথে সৌভিকের বন্ধুরাও তার বাড়িতে এসেছিল। তো যখন শুনছে যে তান্ত্রিক আসে, তাদের মতো একটা কৌতূহল জাগে যে দেখবে যে তান্ত্রিক কী করে কাজ করে। তো তান্ত্রিক আসার জন্য আর কি সবাই অপেক্ষা করছে। মোটামুটি 1 ঘন্টার মধ্যে তান্ত্রিক তাদের বাড়িতে চলে আসে এবং যখন আসলো তখন সৌভিকের কাছ থেকে সব কিছু আর কি শোনে। শোনার পর তান্ত্রিক তাদের ঘরের ভিতর যায়। এবার যখন নাকি গেল তার পেছন পর্যন্ত বাড়িওয়ালা, তারপর সৌভিক এবং তার বন্ধুরাও আসে। তখন তান্ত্রিক বলল তোমাদের এই ঘরে একটা এন্টিটি ছিল, মানে একটা আত্মা ছিল, কিন্তু এখন ওই আত্মাটা নেই, আত্মাটা চলে গেছে শুভমের সাথে। তারপর তান্ত্রিক বলল যে কবে থেকে এই জিনিসটা হয়েছে, মানে সৌভিককে জিজ্ঞেস করে। সৌভিক বলল যে আমার একটা বন্ধুর বাবা গত পরশু দিনকা মারা গিয়েছে, আমি যখন নাকি ওনাদের বাড়িতে গেলাম তারপর থেকে না উল্টাপাল্টা জিনিস শুরু হয়েছে। মানে আমি যখন ফিরে আসি, মানে যা যা ঘটেছে সৌভিকের সাথে সেটা আর কি তান্ত্রিককে সব কিছু খুলে বলে। তান্ত্রিক শোনার পর বলল যে তুমি কি কোনো খাবার নিয়ে গেছিলা? সৌভিকের তখন মনে পড়ল আমি তো কাঁচা মাংস নিয়ে গেছিলাম ওই বাড়িতে।
তান্ত্রিক তখন বলল ওই কাঁচা মাংসের গন্ধে ওই এন্টিটিটা তোমাদের বাড়িতে চলে এসেছে। শুভম যেহেতু রাতেরবেলা খেয়েছে মাংস, তাই ওকে পজেস্ট করেছে। এবার তান্ত্রিকের কাছ থেকে তো এই কথা শুনে বাড়ির সবাই ভয় পেয়ে যায়। তারপর তান্ত্রিক বলল, তুমি তাড়াতাড়ি শুভমের দাদাকে ফোন করো, আমি কথা বলছি। এবার তো সবিক শুভমের দাদাকে ফোন করে। তান্ত্রিক তখন শুভমের দাদাকে বলল যে তোমার ভাইকে একটা এন্টিটি ভর করেছে, কালিয়াগঞ্জে একজন ভালো তান্ত্রিক আছে, আমি অ্যাড্রেসটা দিচ্ছি, এখনই তোমার ভাইকে ওখানে নিয়ে যাও যদি বাঁচাতে চাও। এবার গোটা ঘর তারপর তান্ত্রিক শুদ্ধ করে দিল, যেহেতু ওখানে একটা আত্মা এসেছিল, মানে খারাপ একটা জিনিস হয়েছিল। শুদ্ধ করার পর তারপর সৌভিকের বুকে হাত দিয়ে কিছু একটা মন্ত্র পড়ে এবং সৌভিককে বলল যে তোমার এখন এখানে কোনো ভয় নেই, এখানে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। যাই হোক, সৌভিকে তো তাও রাতেরবেলা শুয়েছে যখন, তোর ওর একটা ভয় লাগছিল, মানে কীরকম যেন একটা মনে হচ্ছিল। আর ওই যে একটা ধূপকাঠির গন্ধ, ওটা না তাও তার নাকের মধ্যে লেগেছিল। মানে রাতেরবেলা যখন ও শুতো, ওর মনে হতো ওই ধূপকাঠির গন্ধটা ওর চারপাশ থেকে ঘোরাঘুরি করছে। এরকম না অনেক দিন হয়, তারপর ধীরে ধীরে ওই জিনিসটা বন্ধ হয়ে যায়। এরপরে তো সৌভিক শুভমের দাদার কাছ থেকে খোঁজ খবর নেয় যে শুভম কেমন আছে। তো জানতে পারে যে শুভম ধীরে ধীরে আগের থেকে অনেক সুস্থ হয়ে উঠছে। মানে যেই এন্টিটিটা ভর করেছিল সেটাকে সেই তান্ত্রিক আর কি তাড়াতে পেরেছিল, মানে কালিয়াগঞ্জের তান্ত্রিক। এসবের মাঝে না প্রদীপের বাবার শ্রাদ্ধে সৌভিককে ইনভাইট করা হয়, কিন্তু সৌভিক ভয়ের চোটে আর সেখানে যায়নি, যদি আবার কিছু নতুন করে হয়ে যায়। মানে তোমরা চিন্তা করো যে একজন সদ্য মৃত মানুষের বাড়িতে ভুল করে কাঁচা মাংস নিয়ে যাওয়ার ফল কি সাংঘাতিক হলো। কোনো আত্মা বা অশরীরী তোমার ওপর তার নিজের প্রভাব না বিভিন্নভাবে ফেলতে পারে। এখানে তো সৌভিক নিজের অজান্তে কাঁচা মাংসটা নিয়ে গেছিল, আর ওই গন্ধে সেই আত্মা তার পিছু নিয়েছিল। সেদিন রাতে যদি তারা দুজনেই মাংস খেত, তাহলে হয়তো দুজনকেই পজেস্ট করত, কিন্তু কপাল ভালো সৌভিক খায়নি, আর শুভম খেয়েছিল, এই জন্য ওকেই পজেস্ট করেছে। আর সৌভিক সেটা বুঝতে পেরেছিল বলে আজকে তারা দুজনই বেঁচে আছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো? আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভয়ানক ঘটনা আমি তোমাদের শোনাতে পারি, এবং অনেক ভয়ঙ্কর ঘটনা কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করে আছে। তো আজকের মতন টাটা, গুড বাই।